৩৬ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া রাকসু নির্বাচন নিয়ে ধোঁয়াশা। মনোনয়নপত্র বিতরণ শুরুর আগের রাতে বন্ধ ঘোষণা, পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা। টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, রাজশাহীতে ৭,৫০০ হেক্টর জমির চারা নষ্ট, লোকসানে কৃষক, ক্ষয়ক্ষতি ৫০০ কোটি ছাড়িয়ে যাওয়ার শঙ্কা। রাজশাহী মহানগরে ৯,০০০ সড়ক বাতি নষ্ট, অন্ধকারে বেড়েছে নানা অপরাধ। অনিয়মের অভিযোগে সিটি কর্পোরেশনের কর্মকর্তাকে শোকজ, আলো ফেরাতে টেন্ডারের অজুহাত। খুঁড়িয়ে চলছে রাজশাহী হাইটেক পার্ক, নেই কাঙ্ক্ষিত কর্মসংস্থানের সুযোগ। ভাঙচুরের পর শঙ্কা কাটেনি বিনিয়োগকারীদের, সঠিক পরিকল্পনার তাগিদ। এবং চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে অবৈধভাবে বালু তোলার মহোৎসব, ভাঙন হুমকিতে নির্মাণাধীন সেতু ও সড়ক। অভিযানেও মিলছে না সমাধান, কঠোর পদক্ষেপের দাবি। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে। থাকছে সপ্তাহের ৭ দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে রাজশাহী বিভাগ, সঙ্গে আছি আমি জুম্মান সাদিক জ্যাভলিন। আজ সকাল থেকে রাকসু হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরুর কথা থাকলেও অনিবার্য কারণে তা বন্ধের নোটিশ দেয় কর্তৃপক্ষ। গতরাতে জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে দেয়া নোটিশে উল্লেখ করা হয়, অনিবার্য কারণবশত বন্ধ থাকবে রাকসু হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম। পরবর্তী নির্দেশনা নোটিশের মাধ্যমে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন রাকসুর প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ডক্টর মোহাম্মদ আমজাদ হোসেন। আগামী ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রাকসু হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধিত্ব নির্বাচন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ ৩৬ বছর পর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন। এ পর্যন্ত মোট ১৪ বার রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সবশেষ নির্বাচন হয়েছে ১৯৮৯ সালে। গতকাল আমরা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে পারছি, কিন্তু মনোনয়নপত্র হল পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য যে প্রিপারেশন প্রায় শেষ হয়ে গেছিলো, কিন্তু কিছু বাকি ছিল। বাকি থাকার জন্য আমরা দেখলাম যে একসঙ্গে সব জায়গায় মনোনয়নপত্র বিতরণ করা হয়তো আজকে আমাদের পক্ষে সম্ভব হবে না। এই জন্য আমরা গতকাল অনিবার্য কারণবশত নোটিশটা দিয়েছি। কালকের মধ্যে মানে সকল কমিশনারদের নিয়ে পূর্ণাঙ্গ কমিশন বসে পরবর্তী পর্যায়ে ইমিডিয়েটলি ডেট ঠিক করব কবে থেকে আমরা মনোনয়নপত্র বিতরণ করব। রাকসু নির্বাচন নিয়ে আরও তথ্য জানাতে এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রকি, আগামী ১৫ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেই হিসাবে আজ থেকে মনোনয়নপত্র বিতরণের কথা থাকলেও গতকাল রাতে জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে রাকসু নির্বাচনের যে প্রধান নির্বাচন কমিশনার ডক্টর মোহাম্মদ আমজাদ হোসেন তিনি কিন্তু এই ঘোষণা একটি দিয়েছেন যে আজ থেকে যে মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম সেটি অনিবার্য কারণবশত সেটি স্থগিত করা হয়েছে। মূলত তিনি যেটি জানিয়েছেন যে আসলে গত কয়েকদিন ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের যারা কর্মকর্তা কর্মচারী তারা একটি পোষ্য কোটার জন্য তারা আন্দোলন করছেন, যে কারণে তাদের যে সার্বিক প্রস্তুতি সেই প্রস্তুতিটা আসলে নেওয়া এখন পর্যন্ত আসলে সম্পূর্ণ হয়নি, যে কারণে আসলে রাকসুর যে আজকে মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম সেটি মূলত আসলে বন্ধ করা হয়েছে। আপনারা জানেন যে রাকসু নির্বাচনে এবার মোট ভোটার যে থাকবে সেটি হচ্ছে ২৪,৬৭১ জন। আপনারা জানেন যে এই যে মনোনয়নপত্র বিতরণের যে কার্যক্রম আজকে বন্ধ হয়ে গেছে, এতে কিন্তু কিছুটা শঙ্কিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে বিভিন্ন ছাত্র সংগঠনগুলো আছে তারা বলছেন যে আসলে এই আগামী যে ১৫ সেপ্টেম্বর রাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে এটি আসলে আদৌ হচ্ছে কিনা এটা নিয়ে কিন্তু এর মধ্য দিয়ে এক ধরনের সংশয় তারা প্রকাশ করছেন। আপনারা জানেন যে রাকসু নির্বাচনের এই নির্বাচনের তারিখ ঘোষণা করার পর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা থেকে শুরু করে প্রতিটি সংগঠনের মধ্যে কিন্তু এক ধরনের উৎসবমুখর পরিবেশ এবং উৎফুল্লতা তাদের মধ্যে দেখা গেছে। তবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যারা এই রাকসু নির্বাচনের দায়িত্বে সংশ্লিষ্ট কর্মকর্তারা আছেন তারা যেটি বলছেন এখন পর্যন্ত সংশয়ের তেমন কিছুই নেই, একেবারে যথাসময়ে যেন রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় সেই জন্য কিন্তু তারা কাজ করে যাচ্ছেন এবং অচিরেই এই মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম তারা কিন্তু শুরু করবেন বলে কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আপনারা জানিয়ে রাখি রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ১৪ বার রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং সবশেষ রাকসু নির্বাচন এখানে অনুষ্ঠিত হয়েছে
হয়েছে 1989 সালে এবং আপনারা জানেন যে এই রাকসু নির্বাচনের গতকালকে কিন্তু চূড়ান্ত যে ভোটার তালিকা সেটি কিন্তু প্রকাশ করেছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা শেষ হয়েছে, যদিও এর আগে যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছিল সেই খসড়া ভোটার তালিকায় এখানে শাস্তি পাওয়া কিছু নিষিদ্ধ ছাত্রলীগের কিছু নেতাকর্মীর নাম থাকায় সে নিয়েও কিন্তু উদ্বেগ প্রকাশ করেছিল বিভিন্ন ছাত্র সংগঠনের পক্ষ থেকে। সেই উদ্বেগ কিন্তু অনেকটাই কিছুটা কেটে গেছে। তবে নতুনভাবে যে চূড়ান্ত ভোটার তালিকা প্রণয়ন করা হয়েছে এখানে আসলে যারা বিশ্ববিদ্যালয়ের যারা একেবারে অধ্যয়নরত শিক্ষার্থী তারাই শুধুমাত্র এই রাকসু নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবে। রাকসু নির্বাচনের পাশাপাশি এখানে সিনেট এবং হল সংসদ এই তিনটি নির্বাচন 3টি ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত হবে। তো এই ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচনের সর্বশেষ খবর। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়ে রাকসুর সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী সাইফুর রহমান রকি। বৃষ্টির কারণে জমিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে রাজশাহী বিভাগের প্রায় ৭,৫০০ হেক্টর ফসলি জমির শাকসবজি ও আমন ধানের চারা নষ্ট হয়ে গেছে। লোকসানের শঙ্কায় কৃষক। সাইফুর রহমান রকির রিপোর্ট। টানা বৃষ্টিতে রাজশাহীর পবা, মোহনপুর, তানোর, দুর্গাপুর ও বাগমারা সহ 9টি উপজেলার ১,৬০০ হেক্টর আবাদি জমি পানিতে তলিয়ে গেছে। জলাবদ্ধতায় নষ্ট হচ্ছে সবজি। এ কারণে বাজারে বেড়েছে সব ধরনের শাকসবজির দাম। এদিকে নওগাঁর আত্রাই নদীর পানি বাড়ায় প্রায় ৩,০০০ হেক্টর জমির আমন ধান তলিয়ে গেছে। ফসল পচে যাওয়ায় দিশেহারা কৃষক। একই অবস্থা নাটোর ও বগুড়ায়। প্রায় অর্ধেক ডুবে গেছে। উঁচু এলাকায় কিছু আছে। 18 বিঘা জমিতে প্রায় 90 থেকে 96 হাজার টাকা খরচ, যেটা আমাদের পুরোপুরিভাবে আর্থিকভাবে নষ্ট। ভুট্টা, ঢেঁড়স, পাট, শাকসবজি যা ছিল সব ডুবে ব্যাপক ক্ষতি হয়েছে। ব্যবসায়ী নেতারা বলছেন এবছর বৃষ্টির কারণে ফসলের ক্ষয়ক্ষতির পরিমাণ 500 কোটি টাকা ছাড়িয়ে যাবে। সর্বাধিক টানা বর্ষণ হয়েছে, যার ফলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং প্রচুর কৃষি পণ্য নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি প্রণোদনা ও স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করার আশ্বাস কৃষি বিভাগের। আমাদের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আমরা কিছু কার্যক্রম করি, সেগুলোও যদি যেসব কৃষক ক্ষতিগ্রস্ত হবে তাদেরও আমরা সেই কৃষি প্রণোদনার সুযোগ সুবিধাগুলো দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। কৃষি বিভাগের তথ্য মতে রাজশাহী বিভাগের 8 জেলায় প্রায় 7,500 হেক্টর আবাদি জমির শাকসবজি ও আমন ধানের চারা বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। এ নিয়ে আরও তথ্য জানাতে এই মুহূর্তে নাটোরের বড়গাছা এলাকায় আছেন সহকর্মী আল মামুন। সরাসরি যাচ্ছি তার কাছে। আল মামুন, নাটোরের পরিস্থিতি যদি বলি তাহলে নাটোর জেলায় অতিরিক্ত যে বৃষ্টিপাত হয়েছে গত 2 সপ্তাহে, এই অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে 1000 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কৃষি বিভাগ যেটি বলছে। একটি বিষয় যেটি আমরা বলতে পারি, আমন ধান মৌসুম যেটি শুরু হয়েছে রোপণের, সেই আমন ধান রোপণের অনেক ধান কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। বিলে যেটি 60টি উপজেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কৃষি বিভাগ যেটি দাবি করছে। এছাড়া বিভিন্ন ধরনের সবজি, সে সবজিও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা যে মাঠে রয়েছে সদর উপজেলার বড়গাছা এলাকায় একটি পৌরসভা এবং তেবেরা ইউনিয়নের শেষ প্রান্ত এলাকায়, এই এলাকার যে ব্যাপক ক্ষয়ক্ষতি সে চিহ্ন কিন্তু এখনো বয়ে রয়েছে। এই ভুট্টা, ঢেঁড়স সহ যে নানা ধরনের ফল এবং সবজির গাছ সেটি রয়েছে, ধানগুলো কিন্তু পচে গেছে। অনেক জায়গায় আমরা দেখেছি নতুন করে কিন্তু ধান আবার রোপণ করছেন কৃষকরা হাঁটু পানির মধ্যেই। তবে একটি বিষয় কৃষি বিভাগ বলছে যে ধান রোপণের যে ক্ষতিটা সেটি সময়ের অপেক্ষাতে সময় পাবে, সেটি কাটিয়ে উঠতে পারলেও সবজি চাষিরা কিন্তু সে ক্ষতি কাটিয়ে উঠতে পারবে না। কৃষকরা যেটি বলছে যে প্রতি বিঘা ধানে এই বৃষ্টিপাতে তলিয়ে যাওয়ার কারণে প্রতি বিঘা ধানের জমিতে 5 থেকে 7,000 টাকা এবং যেটি সবজি রয়েছে সেটি 8 থেকে 10,000 টাকার পর্যন্ত ক্ষতি হয়েছে। একটি বিষয় যেটা বলছে ধান, কৃষকরা বলছে ধান রোপণের পরবর্তীতে যে পিছিয়ে পড়ার ফলে ধান একদিকে রোপণে দেরি হবে, অন্যদিকে যে নলডাঙ্গা উপজেলা সহ আশপাশে সদর উপজেলায় যে পেঁয়াজ চাষ, কন্দ জাতের পেঁয়াজ চাষ রোপণ হওয়া শুরু হয়, সেই পেঁয়াজ চাষের কিন্তু দেরিতে পড়ছে বলে কৃষকরা দাবি করছে। তবে কৃষি বিভাগ যেটি বলছে তারা যে এই ফসল এবং সবজি চাষিদের যেটি বলছে যে পানি নেমে যাওয়ার সাথে সাথে আগাম শীতকাল
শীতকালীন সবজি লাগাতে এবং এই আগাম শীতকালীন সবজি লাগালে তারা কিন্তু যে লোকসান, সে লোকসান কিন্তু কাটিয়ে উঠবে। তবে একটি বিষয় যেটি আমরা বলতে পারি, কৃষি বিভাগ যেটি বলছে যে গত বছরের বৃষ্টিপাতের চেয়ে চলতি বছরের আগস্ট পর্যন্ত যে বৃষ্টিপাত হয়েছে, সেই বৃষ্টিপাতে প্রায় 42 মিলিলিটার বেশি বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টিপাতের কারণে কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কৃষক এবং জেলাবাসী যেটি বলছে যে নদ নদী খাল দখল হয়ে যাওয়ার কারণে কিন্তু পানি নামতে না পারার কারণে এই দুর্ভোগ পোহাচ্ছে। তো এই ছিল নাটোরের জলাবদ্ধতা আমার কাছে সর্বশেষ। নাটোর থেকে যুক্ত হয়ে জলাবদ্ধতার খবর জানাচ্ছিলেন সহকর্মী আল মামুন। রাজশাহী নগরীর মূল শহর বাণিজ্যিক এলাকায় আলোর রোশনাই থাকলেও আশেপাশের পাড়া ও মহল্লার বেশিরভাগ সড়কে নেই সড়ক বাতিও। খোদ সিটি কর্পোরেশনের হিসেবে 9,000 বাতি অকেজো হয়ে পড়ে আছে। এতে বেড়েছে দুর্ঘটনা, চুরি ও ছিনতাই। এদিকে চলতি অর্থ বছরে সড়কে লাগানোর বাল্ব বিতরণে অনিয়মের অভিযোগে সিটি কর্পোরেশনের বৈদ্যুতিক শাখার প্রধানকে শোকজ করেছেন সচিব। কর্তৃপক্ষ জানিয়েছে নতুন বাল্ব কিনতে টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে। আব্দুল সালামের ছবিতে মওদুদ রানার রিপোর্ট। রাজশাহী নগরীতে জ্বলে রাজমুকুট, প্রজাপতি, বাহারি সব সড়ক বাতি। বিদেশ থেকে আমদানি করা বাতির ঝলমলে আলোর দ্যুতিতে নগরীর খ্যাতি ছড়িয়েছে দেশ বিদেশে। অথচ গত 2 মাস ধরে এই নগরীর হজের মোড় থেকে জামালপুর ঈদগাহ সড়কের সবকটি বাতি নষ্ট। অন্ধকার আচ্ছন্ন হওয়ায় চলাচলে অনেকেরই ভরসা মুঠোফোনের আলো। নগরবাসীর অভিযোগ, সস্তা এলইডি বাতি দেওয়ার কারণেই হচ্ছে না টেকসই। আমাদের এলাকাতে কোনো খাম্বাতে কোনো লাইট নাই, অলি গলিতে কোনো লাইট নাই। ছিনতাই করে লিছে কিংবা চুরি চামারি করে লিছে এই সামান্য লাইটের কারণে। নগরবাসীর অভিযোগ, মূল শহর বাণিজ্যিক এলাকায় আলোর রোশনাই থাকলেও পুরো নগরীর পাড়া ও মহল্লার বেশিরভাগ সড়কের বাতি অকেজো। যতগুলো সড়ক বাতি জ্বলছে তা প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত। এতে বেড়েছে দুর্ঘটনা, চুরি, ছিনতাই। অন্ধকারে অ্যাক্সিডেন্ট হচ্ছে, তোমার চলাফেরা অসুবিধা হচ্ছে। সিটি কর্পোরেশন থেকে যেন সড়ক বাতিগুলো দেওয়া হয়। নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিভিন্ন সময় আমরা চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন ব্যক্তি, সন্দেহভাজন যানবাহন এগুলো আমরা চেক করছি। তবে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বলছে নগরী জুড়ে থাকা 30,000 সড়ক বাতির মধ্যে প্রায় 9,000 অকেজো। দ্রুত টেন্ডার করে বাতি কেনা হবে। মালামালগুলি আসবে, আমরা অ্যাকসেপ্ট করব, মান দেখে নিয়ে তারপরে আমরা স্থাপন পর্যায়ক্রমে দেওয়া শুরু করব গোটা শহরে। এদিকে চলতি অর্থ বছরে সড়কে লাগানো 5,000 বাল্বের হদিস নেই। বাল্ব বিতরণ সঠিক হয়নি উল্লেখ করে গত 13 জুলাই সিটি কর্পোরেশনের বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলীকে শোকজ করা হয়। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। বড় আশা দেখিয়ে এখন খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে রাজশাহী হাইটেক পার্ক। অবকাঠামো থাকলেও নেই কাঙ্ক্ষিত কর্মসংস্থানের কোনো সুযোগ। গত বছরের 5 আগস্টে হামলা ভাঙচুরের ঘটনায় এখনও কাটেনি বিনিয়োগকারীদের শঙ্কা। পদ্মা নদের তীরে 31 একর জায়গায় নির্মিত হয় রাজশাহী হাইটেক পার্কের 10 তলা সিলিকন টাওয়ার। 2024 সালের 30 জুন কার্যক্রম শুরুর 1 মাস না যেতেই 5 আগস্ট দুর্বৃত্তদের হামলা, ভাঙচুর ও লুটপাটের বিপর্যস্ত হয় রাজশাহীর এই প্রযুক্তি কেন্দ্র। হামলার 1 বছর পেরিয়ে গেলেও ভবনের নিচতলা ও দোতলা এখনও বিধ্বস্ত। নতুন করে কিছু প্রতিষ্ঠান জায়গা নিলেও ফাঁকা পড়ে আছে অনেক অংশ। উদ্যোক্তাদের মতে এই মুহূর্তে সবচেয়ে বড় বাধা নিরাপত্তা শঙ্কা। আশেপাশের জায়গাগুলো থেকে কিন্তু লুটপাটগুলো হয়েছে, এখন তারা কিন্তু এখনও এখানে বিদ্যমান। তাহলে আমি কিভাবে সিকিউর হতে পারি? কয়েকজন আমাদের চাকরি ছেড়ে চলেও গেছে, কারণ তারা মনে করেছে হয়তো কোম্পানি আর দাঁড়াতে পারবে না কখনো। সুষ্ঠু পরিকল্পনা ছাড়াই হাইটেক পার্কের জন্য নির্ধারণ করা হয়েছিল 14,000 কর্মসংস্থানের লক্ষ্য। অথচ বর্তমানে পার্কের 2 ভবনে কাজ করছেন মাত্র 350 জন। যতটা আশা নিয়ে এটা শুরু হলো, আমরা কিন্তু আশার পরিপূর্ণ রূপ আসলে দেখতে পাই। কর্তৃপক্ষ বলছে সমস্যা অনেকটাই কাটিয়ে উঠেছে হাইটেক পার্ক। এই হাইটেক পার্কের ব্যবস্থাপনা পরিচালনার কোনো আমাদের যদি প্রবলেম হয়, সেইটা লোকাল অথরিটি বা লোকাল অভিভাবক হিসাবে কিন্তু বিভাগীয় কমিশনার স্যারও আমাদেরকে সার্বিক সহযোগিতা করছে। রাজশাহী হাইটেক পার্ক নির্মাণে ব্যয় হয় 35 কোটি 50 লাখ টাকা। আলতাফ হোসাইন, সময় সংবাদ, রাজশাহী। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট ও গোমস্তাপুর সংযোগ সেতুর পাশ থেকে মহানন্দা নদীতে অবৈধভাবে বালু
তোলা হচ্ছে বালু। এতে হুমকিতে শত কোটি টাকার সেতু, দুই পারের কয়েক হাজার বসতভিটা ও ফসলি জমি। এ নিয়ে দফায় দফায় প্রশাসনের কাছে আবেদন, আন্দোলন ও মোবাইল কোর্টে বন্ধ হয়নি বালু খেকোদের দৌরাত্ম্য। তবে সেতু ও নদী পাড়ের বসত বাড়ি, ফসলি জমি রক্ষায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্টদের। জাহাঙ্গীর আলমের তথ্য ও ছবিতে রিপোর্ট। নির্মাণাধীন সেতু, তার পাশে ড্রেজার মেশিন বসিয়ে অবাধে চলছে বালু উত্তোলন। এতে হুমকির মুখে স্থাপনাটি। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট ও গোমস্তাপুর উপজেলাকে সংযোগ করতে 2023 সালের অক্টোবরে ফহরম ঘাটে মহানন্দা নদীর ওপর শুরু হয় সেতুর নির্মাণ কাজ। ইতোমধ্যে দৃশ্যমান সেতুর একাংশ, কিন্তু সেতুর কোল ঘেঁষে নিচ থেকে অবৈধভাবে উত্তোলন করা হচ্ছে বালু। এতে সেতুটি ঝুঁকির মধ্যে। পাশাপাশি নদীর পাড়ে থাকা বসতবাড়ি ও ফসলি জমি নিয়ে ভাঙন আতঙ্কে বাসিন্দারা। বিড়িয়ের জন্য যেমন ক্ষতিকর, নদীর পার ভেঙে যাচ্ছে, এটার জন্য ক্ষতিকর। জনগণ বা মানুষের যে আবাদি জমিগুলা, বাড়িঘরগুলো, এগুলো হুমকির মুখে পড়ছে। আমাদের যে অবদা আছে, অবদা হচ্ছে বিশাল হুমকির মুখে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, কয়েক মাস আগে জেলা ও উপজেলা প্রশাসনকে কয়েক দফা অভিযোগ দিলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জব্দ করা হয় বিপুল পরিমাণ বালু ও সরঞ্জাম, কিন্তু আবারও বেপরোয়া বালু উত্তোলনকারী। তার আগে বন্ধ করেছি, ম্যাজিস্ট্রেট আসলো, মোবাইল কোর্টে এসে জানেন আপনারা, কিন্তু আবার পুনরায় চালু হয়েছে। ইউনো অফিসে দরখাস্ত দিলাম, ইউনো অফিস কাজ করেনি। ডিসি অফিস এটাকে আমলে নিয়ে এটা জব্দ করে গেছিল। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন 2010 অনুযায়ী সেতু, সরকারি স্থাপনা ও আবাসিক এলাকার 1 কিলোমিটার দূরত্বের মধ্যে বালু উত্তোলন কঠোরভাবে নিষিদ্ধ। তবে অভিযুক্তের দাবি, নদী থেকে বালু উত্তোলনে কোনো ধরনের ঝুঁকি ও হুমকির আশঙ্কা নেই। বালুটা তুলছি আমরা ব্রিজের পাশে না, ব্রিজের জন্য কোনো ক্ষতি না হয় এভাবে, কিন্তু গভর্নমেন্ট আমাকে একটা অর্ডার দিয়েছে, এভাবেই বালুটা তোলা হচ্ছে। তবে পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, এ ব্যাপারে নেওয়া হবে কঠোর পদক্ষেপ। যেখান থেকে আমাদের বালু উত্তোলন করলে পরে স্ট্রাকচারের ক্ষতি হবে না, সেটা সার্ভে করে আমরা পরবর্তীতে তাদেরকে নোটিশ করব। যে পানি উন্নয়ন বোর্ড এবং এলজিডি তাদের ইঞ্জিনিয়ার বা প্রতিনিধি গিয়ে এটা যেন দেখায় দেয় যে কোন জায়গা থেকে তুললে কোনো অসুবিধা হবে না। 428 মিটার দীর্ঘ ফহরম সেতুর নির্মাণ ব্যয় ধরা হয়েছে 71,86,10,143 টাকা। 2026 সালের 8 অক্টোবর নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। জয়পুরহাট পৌরসভায় বাসা বাড়ির আবর্জনা ফেলা হচ্ছে উন্মুক্ত স্থানে। দুর্গন্ধের কারণে ভোগান্তিতে পথচারী ও আশেপাশের এলাকার বাসিন্দারা। পাশাপাশি ভাগাড় থেকে ছড়িয়ে পড়ছে নানা কীটপতঙ্গ ও জীবাণু। অথচ সদর উপজেলার কড়ই কাদিরপুর এলাকায় 2019 সালে নির্মাণ করা হয় একটি অত্যাধুনিক ল্যান্ডফিল্ড ও পয়ঃবর্জন শোধনাগার, যা এখনও চালু করা হয়নি। শাহিদুল ইসলাম সবুজের রিপোর্ট। সড়কের পাশে ফেলা হচ্ছে আবর্জনা, সেখান থেকে ছড়িয়ে পড়ছে সড়কের একাংশে। জয়পুরহাট পৌরসভার বাসাবাড়ির বর্জ্য সংগ্রহ করে শহরের বিএডিসি বেলামলা সড়ক ও খঞ্জনপুর পাহাড়পুর সড়কের পাশে খোলা আকাশের নিচে ফেলা হয়। আবর্জনার দুর্গন্ধের কারণে ভোগান্তিতে পথচারী ও আশপাশের এলাকার বাসিন্দারা। পাশাপাশি ভাগাড় থেকে ছড়িয়ে পড়ছে নানা কীটপতঙ্গ ও জীবাণু। এগুলো পৌঁছে দুর্গন্ধ সৃষ্টি হয়। এই এলাকা যে ছোট বাচ্চা কাচ্চা স্কুলে যায়, তারা যেতে পারে না, প্রচণ্ড গন্ধ আসে এবং রাস্তা নোংরা হয়ে থাকে। এটা নিয়ে আমরা খুবই ভোগান্তিতে আছি। বাড়াতেও এইরকম আবর্জনা খেতে হয়, বাসায় যাতেও এইরকম আবর্জনা খায়, বাসায় ঢুকতে হয়। অথচ সদর উপজেলার কড়ই কাদিরপুর এলাকায় 2019 সালে নির্মাণ হয় একটি আধুনিক ল্যান্ডফিল্ড ও পয়ঃবর্জ্য শোধনাগার, যা এখনো চালু করা হয়নি। এ নিয়ে প্রশ্ন করলে গতানুগতিক চালুর আশ্বাস কর্তৃপক্ষের। পৌর পরিষদ এবং প্রশাসক মহোদয়ের অনুরোধে যথারীতি খুব দ্রুত সময়ের মধ্যে শুরু হবে। জয়পুরহাট পৌরসভার ল্যান্ডফিল্ড ও পয়ঃবর্জ্য শোধনাগার নির্মাণে ব্যয় হয় প্রায় 7 কোটি টাকা। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট। ভারত থেকে চাল আমদানির খবরে নওগাঁর পাইকারি মোকামে বস্তা প্রতি 100 টাকা কমেছে। এতে কেজি প্রতি 2 টাকা পর্যন্ত দাম কমেছে খুচরা বাজারে। বিস্তারিত জানাতে এই মুহূর্তে নওগাঁ পৌর চাল বাজারে আছেন সহকর্মী এমআর রকি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রকি, জুলাই মাসের প্রথম সপ্তাহে চালের বাড়তি দরের উত্তাপ শুরু হয় এবং এটা ধাপে ধাপে কিন্তু 8 থেকে 10 টাকা পর্যন্ত প্রতি কেজিতে বাড়ে এবং এই পর্যায়ে সরকার চাল আমদানির উপর জোর দিয়েছিল এবং সেই আমদানিকে ঘিরেই আগস্ট মাসের প্রথম সপ্তাহে যে সিদ্ধান্ত নেয় বেসরকারি পর্যায়ে
5 লাখ মেট্রিক টন, সরকারি পর্যায়ে 4 লাখ মেট্রিক টন চাল আমদানির একটা সিদ্ধান্ত ছিল। আমরা দেখছিলাম এই সিদ্ধান্তের আলোকে সরকারি বেসরকারি পর্যায়ে 5 লাখ মেট্রিক টন যে চাল আমদানির ঘোষণা, এই ঘোষণায় গতকাল থেকে বাজারজাত শুরু হয়েছে এবং আরো প্রায় 10 দিন আগেই চালগুলো কিন্তু বন্দরে এসেছিল, তবে শুল্ক জটিলতায় কিছুটা প্রতিবন্ধকতায় সেটা বাজারজাত করতে কিছুটা বিলম্বিত হচ্ছিল। তবে গতকাল থেকে যেহেতু চাল বাজারে আসা শুরু হয়েছে, এর প্রভাবটা কিন্তু বাজারগুলোতে আমরা লক্ষ্য করছিলাম, বিশেষ করে পাইকারি এবং খুচরা বাজারে প্রতি কেজিতে 2 টাকা পর্যন্ত কিছুটা কম। স্থানীয় যারা ব্যবসায়ী তারা বলছেন যে একদিকে আমদানির ঘোষণায় মজুদ চাল বাজারজাত তারা করছেন এই মুহূর্তে বাড়তি, অন্যদিকে এই মৌসুমে যে ধান আগামীতে আউশের ধান, এই ধানটাও কিছুদিনের মধ্যে কিন্তু ওটা শুরু হবে এবং ইতিমধ্যে বেশ কিছু ধান কাটাও শুরু হয়েছে। এই পর্যায়ে চালের যে বাড়তির দরের উত্তাপ, এটা কিন্তু অনেকটা সহনীয় পর্যায়ে আসার একটা তারা চিত্র দেখছেন এবং এক্ষেত্রে আমরা দেখছিলাম প্রতি কেজিতে 2 টাকা, বিশেষ করে স্বর্ণা যে চালগুলো মোটা জাতের, এটা 60 টাকা বিক্রি হচ্ছিল, তবে সেটা 1 টাকা থেকে 2 টাকা কমেছে। অন্যান্য যেসব মিনি জাতের যেসব চাল রয়েছে, কাটারি, নাজির, জিরা, এই চালগুলো 1 থেকে 2 টাকা পর্যন্ত প্রকার ভেদে এই নওগাঁর পাইকারি মোকামের দাম কিছুটা কম আমরা লক্ষ্য করেছিলাম। তবে সব মিলিয়ে চালের এই বাড়তি দরের উত্তাপ কিছুটা সহনীয় পর্যায়ে আসবে এমন প্রত্যাশা কিন্তু ব্যবসায়ী এবং এখানকার যারা খুচরা ব্যবসায়ী তারাও বলছেন বা তারাও এই কথাটাই বলছেন। এই ছিল সার্বিক নওগাঁয় চাল যে দাম তার খবর আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম নওগাঁয়। দেখছেন বিভাগীয় সময়, সঙ্গে থাকুন। 2 দফা মেয়াদ বাড়িয়েও শেষ হয়নি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার 19টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংস্কার কাজ, অথচ নামমাত্র কাজ করে 1,10,00,000 টাকা বরাদ্দের মধ্যে 61 লাখ টাকা বিল তুলে নিয়েছেন ঠিকাদার। এ বিষয়ে দায়সারা বক্তব্য এলজিইডি ও উপজেলা প্রশাসনের। শাহাদুল ইসলামের ছবিতে আব্দুল আওয়ালের রিপোর্ট। বগুড়া সারিয়াকান্দি উপজেলা চান্দিনা নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় 7 লাখ টাকা বরাদ্দে শুরু হওয়া সংস্কার কাজ এখন পর্যন্ত সীমাবদ্ধ একটি বারান্দা নির্মাণ এবং ছাদের নামমাত্র প্রলেপেই। তবে সংস্কারের 2 বছর পরে ছাদ চুইয়ে পানি পড়ে। একই অবস্থা পার্শ্ববর্তী রামকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। 7 লাখ টাকা ব্যয়ে একটি শৌচাগার ও 2টি শ্রেণীকক্ষ নির্মাণের কথা ছিল, সেখানে শৌচাগার নির্মাণের কাজ ঠিকাদারি প্রতিষ্ঠান। এলজিইডির তথ্য মতে 2022-2023 অর্থ বছরে সারিয়াকান্দি উপজেলা 23টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংস্কার কাজ শুরু হয়। এর মধ্যে বরিশালের মায়ের দোয়া এন্টারপ্রাইজ 1,10,00,000 টাকায় 19টি বিদ্যালয়ে সংস্কার কাজের দায়িত্ব পায়। 2 দফা মেয়াদ বাড়লেও 5টি বিদ্যালয়ের কাজই শুরু করেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। বাকি 14টি বিদ্যালয়ে নামমাত্র কাজ করে 61 লাখ টাকা বিল তুলেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে SM এন্টারপ্রাইজ নামে আরেক ঠিকাদারি প্রতিষ্ঠান 25 লাখ টাকা বরাদ্দে 4টি বিদ্যালয় সংস্কারে কাজ শেষ করেছে। কাজ শুরু হয়েছিল, কিছু কিছু কাজ হয়েছে, অনেক কাজই বাকি রয়ে গেছে। কাজটা ওনারা মাঝপথে বন্ধ করে দেয়, আমরা শ্রেণীকক্ষের অভাবের কারণে বাচ্চাদেরকে সঠিকভাবে পাঠদান করতে পারছি না। আমার প্রত্যেকটা ক্লাসরুমে পানি পড়ছে এবং আসবাবপত্র ভিজা শেষ হয়ে যাচ্ছে। জানলা দরজা কোনো কাজ করেনি, মেরামত করে না, জায়গায় জায়গায় ছুটে এনা করে প্লাস্টার করছে। নতুন পদায়নের অজুহাত দেখিয়ে বিষয়টি জানেন না বলে মন্তব্য উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার। তালিকাটা দিলে আমি ফিজিক্যালি দেখে ইনভেস্টিগেট করে কতটুকু কাজ হলো সেটা আমি আপনাদের বলতে পারবো। এ বিষয়ে দায়সারা বক্তব্য এলজিইডি ও উপজেলা প্রশাসনের। 18টি স্কুলের মধ্যে 5টি স্কুল জায়গা জটিলতার কারণে শুরু করতে পারেনি, আর বাকি 13টি স্কুলের কাজ প্রায় কোনোটাই 80%, কোনোটা 90% এরকম হয়ে আছে। প্রতিষ্ঠানগুলোর তালিকা জোগাড়ের চেষ্টা করব এবং এটা আপডেট নেওয়ার চেষ্টা করব যে কেন কাজগুলো এভাবে দিনের পর দিন পড়ে আছে। যত দ্রুত ঠিকাদারকে চাপ দিয়ে কাজগুলো আদায় করা যায় সেই চেষ্টা করব। 2 দফায় মেয়াদ বাড়িয়েও প্রকল্পের কাজ শেষ করতে না পারায় 3য় দফায় 2026 সালের জুন মাস পর্যন্ত সময় বেঁধে দিয়েছে এলজিইডি। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। বিভাগীয় সময় আরেকবার। ছাদ থেকে বের হয়েছে বড় বড় লোহার রড, যে কোনো সময় ভেঙে পড়ার উপক্রম। 10 বছর আগে পরিত্যক্ত ঘোষণা হলেও নওগাঁর প্রধান বাস টার্মিনালে ঝুঁকি নিয়েই চলছে কার্যক্রম। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন 80 দশকের নির্মাণ করা হয় এই ভবনটি। 2016 সালে এটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়। এছাড়া টার্মিনালের চারপাশে সারা বছরই জলাবদ্ধতা লেগে থাকে। বৃষ্টির সময় কাদা পানি মারিয়ে যাত্রীদের উঠতে হয় বাসে। তবে পৌর কর্তৃপক্ষ বলছে বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় আধুনিক টার্মিনাল নির্মাণে প্রস্তাব পাঠানো হয়েছে।
বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ৩৬ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া রাকসু নির্বাচন নিয়ে ধোঁয়াশা। মনোনয়নপত্র বিতরণ শুরুর আগের রাতে বন্ধ ঘোষণা, পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা। টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, রাজশাহীতে ৭,৫০০ হেক্টর জমির চারা নষ্ট, লোকসানে কৃষক, ক্ষয়ক্ষতি ৫০০ কোটি ছাড়িয়ে যাওয়ার শঙ্কা। এবং রাজশাহী মহানগরে ৯,০০০ সড়কবাতি নষ্ট, অন্ধকারে বেড়েছে নানা অপরাধ, অনিয়মের অভিযোগে সিটি কর্পোরেশনের কর্মকর্তাকে শোকজ, আলো ফেরাতে টেন্ডারের অজুহাত। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো খুলনা বিভাগের আয়োজন নিয়ে, সঙ্গে থাকুন সময়।